অবশেষে ফাঁসির দড়িতে ঝোলার আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন একবিংশ শতাব্দীর অন্যতম সেরা স্বৈরাচার, নব্য ফেরাউন, নারী এবং নিরীহ নিরস্ত্র মানুষের গণহত্যাকারী শেখ হাসিনা। শেখ হাসিনা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন? তার পুরনো ক্যান্সার ছিল, আরো কিছু রোগ ছিল যেগুলাতে তিনি মৃত্যুবরণ করেছেন। শেখ হাসিনা মারা গিয়েছে এমন একটি নিউজ আমার কাছে এসেছে। নিউজটির ভিতরে তার মারা যাওয়ার ফটোটি আছে। মঙ্গলবার দুপুর 1টা ইন্ডিয়ান সময় সে মারা গিয়েছে। তার গুরুতর অসুস্থতাটা এন্ড মারা যাওয়াটার বিষয়টা অনেকটা নিশ্চিত। একদম ঘুরে গেছে খুশির বন্যা, সবকিছু উল্টে পাল্টে গেছে। এর মানে বাংলাদেশ এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে। ঘটনা কিন্তু একটা বিরাট ঘটনা, ঐতিহাসিক যুগান্তকারী ঘটনা। আমেরিকার কাছ থেকে ভারত ঠেলা খাওয়ার পর নরেন্দ্র মোদী ছুটে গিয়েছিলেন চীনে, কিন্তু বিশ্ব রাজনীতির মেরুকরণ, বিশ্ব রাজনীতির খেলাধুলা এত সোজা না। ভারত একটা নতুন টেনশনের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে আপনার দলে ভারতীয় নেরিকুত্তার অভাব নাই। আপনি জামাতের দিকে তাকে আর জামাতে আপনার দলের নেতারা লোকজনরা গালি দেয়, কি অধিকার আছে? আপনার দল নেরিকুত্তায় বোঝায় ভারতীয় নেরিকুত্তা, আপনারা জামাতকে গালি দেন। ফ্যাসিস্টদের অপকর্ম, ঝটিকা মিছিল, নানা ধরনের কর্মকাণ্ড এগুলোর ঠেকার জন্য আরো বেশি গ্রেপ্তার করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনেছি আমরা পাপ নাকি বাপকেও ছাড়ে না, এরকম একটি ঘটনা শেখ হাসিনা সম্পর্কে আজকে এটাই একটা পাপের ফসল বলে আমরা মনে করতে পারি। ওবায়দুল কাদেরও যখন সময় হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে, বদলুক তো এমনিতেই শরীর খারাপ। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। অবশেষে ফাঁসির দড়িতে ঝোলার আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন একবিংশ শতাব্দীর অন্যতম সেরা স্বৈরাচার, নব্য ফেরাউন এবং অসংখ্য ছাত্র জনতা, শিশু, বৃদ্ধ, নারী এবং নিরীহ নিরস্ত্র মানুষের গণহত্যাকারী শেখ হাসিনা। এইটা হয়তো ঘটে গেছে কিংবা ঘটে নাই, তবে যে কোনো মুহূর্তে এটি যে ঘটে গেছে বা ঘটতে যাচ্ছে বা ঘটবে সেটি আপনারা জানতে পারবেন যে কোনো মুহূর্তে। তাহলে আসেন ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি। আজ থেকে ঠিক 3-4 দিন আগে ওই যে ব্রিটিশ যে এমপি আর এক দুর্নীতিবাজ, বাংলাদেশে যে ফ্ল্যাটের ভাগিদার বিভিন্ন জনের কাছ থেকে, টিউলিপ সিদ্দিকী, সে শেখ হাসিনার একটা ছবি শেয়ার করে বলেছেন খালামণি অসুস্থ, একটু অসুস্থ। তখনই কেন যেন আমার ভিতরে একটু মোচড় দিয়ে উঠলো এবং আমার মনের ভিতরে একটু খটকা লাগলো। আমি তখনই চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে আমার ভিডিও বানানো দরকার। তো এর ভিতরেই ডাকসুর এই যে বিভিন্ন ধরনের ক্যাসাল টেসাল বেঁধে গেল, পাগলদের উচ্ছেদে বামেদের মায়া কান্না শুরু হয়ে গেল, ওনাদের দুনিয়ার যত বাধা বিপত্তি সব এই কেন্দ্রিক, ওনাদের যত বাধা বিপত্তি, মানে মেজরিটি পার্সেন্টেন্সের পক্ষে কোনোদিন বাংলাদেশের বামেরা দাঁড়াতে পারে না। ওরা এটা ওদের নেচারে নাই। ওরা সবসময় ওই মাইনরিটি, মানে যারা একেবারে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানের, এইগুলোর পক্ষে, তাও নিতে অসুবিধা নেই, দোষ নাই, তাদের পক্ষেও দাঁড়ানো দরকার, কিন্তু সেটা তো ন্যায়গত ভাবে হওয়া দরকার। এমন একজনের পক্ষ নিয়ে দেখা যায় সমাজে যারা অপরাধী হিসেবে চিহ্নিত, তাদের পক্ষ নিয়ে নেয়। তো যাই হোক, এদের নিয়ে কেসাল যখন শুরু হলো তখন এই জামাডলে আমি আর ওই ভিডিওটা বানাতে পারিনি। আমি আপনাদের এর আগে বেশ প্রায় মাসখানেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আপনাদেরকে বলেছিলাম যে শেখ হাসিনা এই যে বারবার অডিও কল ফাঁস করেন, প্রকাশ করে দেন, তিনি ভিডিও কলে আসেন না কেন? আসলেই তার চেহারাটা কেমন হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পরে, বা তিনি আদতেও আছেন কিনা এখান থেকে যাওয়ার পরে, তো তিনি আসলে ভিডিও কলে তার নেতাকর্মীদের দেখাতেন না, কাউকেই দেখাতেন না। অনেকেই নাকি তার সাথে যোগাযোগ করেছে ভিডিও সাক্ষাৎকার নিতে, উনি রাজি হন নাই, এরকম শোনা যায়। এরই ভিতরে আজকে আবার নতুন করে তাকে নিয়ে একটা শোরগোল উঠেছে, একটা আলোচনা বাজারে এসেছে। আমার ওই কথার কাছে কিন্তু যাচ্ছে যে তিনি ভিডিও কলে কেন আসেন না, শুধু অডিও কল ছাড়েন। এখন অনেক এক্সপার্ট, আইটি এক্সপার্ট যারা, তারা এইটা ধারণা করছে, বিশেষ করে টিউলিপ সিদ্দিকীর ওই ঘোষণার পরে যে খালামণি তো অসুস্থ, ওই ঘোষণার পরে আইটি এক্সপার্ট যারা, তারা এইটা বলছে, এই ধারণা করছে যে আসলে ভারত শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশে অশান্তি জিয়ে রাখতে চায়, যার কারণে শেখ হাসিনার ভিডিও কলে আসার মতো পরিস্থিতি তার নাই। হয়তো তিনি মারা গেছেন, অথবা মারা না গেলেও কোমায় আছেন বা এরকম একটা জায়গায় আছেন, তার অডিওকে ফিঙ্গারপ্রিন্ট বানিয়ে অথবা অন্য কাউকে দিয়ে তার অডিও ওই অনুযায়ী, এখন তো এআই দিয়ে সবকিছু করা যায়, বানিয়ে তার নেতাকর্মীদেরকে মাঝে মাঝে এর সাথে কথা বলান, এটি রয়ের মাধ্যমে করা হচ্ছে। চক্রান্তটা ওই রকম হতে পারে যে আপনাদের সুলাইমান আলাইহিস সালামের কথা মনে আছে না? সুলাইমান আলাইহিস সালাম যখন জিনদের দিয়ে ওই যে মসজিদের নির্মাণ কাজটা করিয়ে নিচ্ছিলেন, এর মধ্যে কিন্তু সুলাইমান আলাইহিস সালামের আয়ুটা শেষ হয়ে যায়
এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি আবেদন করেন যখন তার সামনে আজরাইল এসে দাঁড়ায় যে রাব্বুল আলামিন তাহলে কি আমি এই মসজিদের কাজটা সমাপ্ত করতে পারবো না? তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হ্যাঁ পারবা, কিন্তু তোমার আয়ু তো শেষ হয়ে গেছে, তাহলে কি আমার কোনো চান্স নাই? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আচ্ছা ঠিক আছে, তোমার ওইটা নিয়ে চিন্তা করার দরকার নেই, যারা কাজ করছে ওরাই কাজ করবে, তুমি ওরা বুঝতেই পারবে না, আমি সেই ব্যবস্থা করছি। তখন ওই যে তার দাঁড়ায় থাকা অবস্থায় হাতে লাঠিতে ভর দেওয়া ছিল, দাঁড়ায় থাকা অবস্থায় তার জানটা আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের মাধ্যমে কবজ করে নিয়ে যান। আর ওদিকে জিনরা মনে করছে যে দাঁড়াইয়াই তো আছে, জীবিত মানুষ, তো আমাদের কাজ করতে অসুবিধা কোথায়, আমরা তো তার নির্দেশে, যেহেতু তিনি জিনদের বাদশা ছিলেন, তো বাদশা তো দাঁড়িয়েই আছেন। তো মসজিদ যখন একেবারে নির্মাণ শেষ হয়ে গেছে, ইন দ্য মিন টাইম ওই একটা ঘুন পোকা তার ওই লাঠির নিচ থেকে খাওয়া শুরু করেছে। খেতে 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 যেদিন ওই মসজিদের নির্মাণ কাজ শেষ হয়ে গেছে, সেদিন লাঠির এই পোড়া লাঠি খাওয়া শেষ হয়ে গেছে। তো তখন তিনি ভোপাস করে পড়ে গেলেন। পড়ে যাবার সাথে সাথে জিনরা ছুটে আসলো, কি হলো? এসে দেখে যে সুলাইমান আলাইহিস সালাম আর নাই, বেঁচে নাই। তো তখন ওই লাঠি ঘুনে খাওয়া দেখে তারা অনুমান করলো যে কতদিন আগে তিনি মারা গেছেন। তখন তারা মাথা থাপড়াতে লাগলো, হায় হায় আমরা এতদিন তাহলে কি করেছি। তো আমার কাছে মনে হচ্ছে এইখান থেকে এই শিক্ষাটা নিয়েছে যে শেখ হাসিনাকে যে কোনোভাবে তার মৃত্যুর খবর কাউকে না দিয়ে তিনি যেখানে যে অবস্থায় থাক, মানুষের সাথে মাঝে মাঝে তার নেতাকর্মীদের সাথে কথা বলিয়ে এটি জারি রাখা, মানুষের ভিতরে তার নেতাকর্মীদেরকে এইটা জানিয়ে রাখা, চাঙ্গা রাখা যে না, নেত্রী এখনো বেঁচে আছেন। যার কারণে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে এই কাজগুলো করাচ্ছে। কিন্তু আদতেও শেখ হাসিনা যে ভালো নাই, শেখ হাসিনা যে কথা বলার মতো পরিস্থিতিতে নাই, সেটা এই টিউলিপ সিদ্দিকীর এইটা আরেকবার একটু দেখুন। এই তিনি বলেছেন যে খালামণি একটু অসুস্থ। আর তারপরে এখন বর্তমানের এই যে ছবিটি, আরেকটা ছবি, এটি হয়তো সত্য নাও হতে পারে, এটি হয়তো এআই দিয়ে বানানো হতে পারে, নাও হতে পারে, বাস্তবেও হতে পারে। এই ছবিটি আজকে বেশ ভাইরাল হয়েছে যে তিনি এই অবস্থায় আছেন। আসলে সবই আন্দাজ, অনুমান। তবে টিউলিপ সিদ্দিকীর এটা অ্যাকচুয়াল রিয়েল খবর। তারা হয়তো জানে যে কাছের আত্মীয় স্বজন দুই একজন হয়তো জানে, কিন্তু তাদেরকে খুব কঠোরভাবে বলে দিয়েছে যে এটি কাউকে বলা যাবে না, বললেই তো মুহূর্তের ভিতরে রাষ্ট্র হয়ে যাবে, সুতরাং এটা কাউকে বলা যাবে না। যতদিন ওকে দিয়ে এই জীবিত রাখার ভান করে আকাম কুকাম বাংলাদেশের উপরে করানো যায়, বাংলাদেশের মানুষের উপরে আকাম কুকাম আরো খানিক করানো যায়, এই প্রচেষ্টা করতে বিন্দুমাত্র কসুর করছে না। তবে সম্ভাবনাটা খুব বেশি এরকম হয়তো তিনি নাই। আর যদিও থেকে থাকেন তাহলে খুব মর্মান্তিক অবস্থায় আছেন, মুমূর্ষ অবস্থায় আছেন, হয়তো যতদিন এটা গোপন রাখা যায় আর কি। জামাতকে জামাতের মতো রাজনীতি করতে দেন। আপনি আপনার দলকে প্রোডাক্টিভ করার জন্য, বেগবান করার জন্য, দেশপ্রেম দিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য, টাইটানিককে মহাসাগরের মধ্যে ফাঁসায় রাখার জন্য যেটা দরকার ওই কাজগুলো আপনি করেন। হাসিনা যখন বাংলাদেশ থেকে পালায় গেছে, আপনার দলের গ্রহণযোগ্যতা ছিল 70-80%, আর আজকের আপনার দলের গ্রহণযোগ্যতা 30%-এর নিচে। পাশায় আদিয়া দেখেন তারেক রহমান সাহেব আপনারা করছেন, এতে আরো আপনারা লুজার হচ্ছেন। জামাতকে প্রতিপক্ষ বানায়েন না, জামাতকে জামাতের রাজনীতি করতে দেন, আপনি আপনার রাজনীতি করেন। রাজনীতিকে রাজনীতি নিয়ে মোকাবেলা করেন, শিক্ষাকে শিক্ষা দিয়ে মোকাবেলা করেন, তথ্যকে তথ্য দিয়ে মোকাবেলা করেন, দেশপ্রেমকে দেশপ্রেম দিয়ে মোকাবেলা করেন। আপনারা জামাত ইসলামকে যেভাবে ব্যাডমাউথ করে নিজের জনপ্রিয়তা বাড়াতে চাচ্ছেন, জীবনেও পারবেন না। জামাতকে জামাতের রাজনীতি করতে দেন, আপনি আপনার রাজনীতি করেন। জামাত তার ইস্যু ভিত্তিক রাজনীতি করে, জামাত তার দলের ভিতরে গণতন্ত্রের চর্চা করে, জামাত জনগণের কল্যাণে রাজনীতি করে। আপনিও করেন। আপনাকে কে ঠেকাইছে? জামাতের নেতাদের গালি দেওয়ার দরকারটা কি আপনার? জামাতকে দল হিসাবে রাজাকার বলার দরকারটা কি আপনার? আপনার দলের ভারতীয় নেরি কুত্তার অভাব নাই, আপনি জামাতের দিকে তাকায় জামাতে আপনার দলের নেতারা লোকজনরা গালি দেয়। কি অধিকার আছে? আপনার দল নেরি কুত্তায় বোঝায় ভারতীয় নেরি কুত্তা, আপনারা জামাতে গালি দেন। জামাতে প্রতিপক্ষ বানাইতে পারেন আনুষ্ঠানিকভাবে, রাজনীতির এগেনস্টে রাজনীতি, তথ্যের এগেনস্টে তথ্য, দেশপ্রেমের এগেনস্টে দেশপ্রেম, যোগ্যতার এগেনস্টে যোগ্যতা। এটার জন্য যদি জামাতকে আপনি ভোটের ময়দানে যুদ্ধ করেন, ওই বিরোধিতা ঠিক আছে, কিন্তু আননেসেসারি কতগুলো নপুংসকদের দিয়া কথায় কথায় বলবেন জামাত রাজাকার, জামাত উই করছে, জামাত উই করছে, এগুলো করে কি করতেছেন জানেন? নিজের গলার রশিটা আরো টাইট করতেছেন। দেখো, জামাতকে জামাতের মতো রাজনীতি করতে দেন। আপনি আপনার দলকে প্রোডাক্টিভ করার জন্য, বেগবান করার জন্য, দেশপ্রেম দিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য, টাইটানিককে মহাসাগরের মধ্যে ফাঁসায় রাখার জন্য যেটা দরকার ওই কাজগুলো আপনি করেন। ওইটা যখন আপনি করবেন, দেখবেন জামাতের গালি দেওয়ার দরকার নাই, ইসলামের গালি দেওয়ার দরকার, ইসলাম ধর্মকে গালি দেওয়ার দরকার নাই, মুসলমান ধর্ম নিয়ে অকাট্য আলতু ফালতু কোনো কথা বলার দরকার নাই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।